মুভির শুরু হয় একটি জেল দেখানোর মাধ্যমে, যার সিস্টেম খুবই অদ্ভুত ছিল আর এর শত শত তলা ছিল। এরপর আমরা এই জেলের রান্নাঘর দেখি, যেখানে অনেক দক্ষ রাঁধুনি মজাদার খাবার তৈরি করছিল। এটাই ছিল এই জেলের ভালো দিক, কিন্তু কতটা ভালো সেটা আপনারা পুরো মুভির গল্প দেখলেই বুঝতে পারবেন। এই জেলের প্রতিটি তলায় তাদের লেভেল অনুযায়ী কিছু বন্দী থাকতো, আর তাদের প্রত্যেক দিনের খাবার একটি চলমান টেবিলে, যেটাকে আমরা প্ল্যাটফর্ম বলতে পারি, সেটির উপর পরিবেশন করা হতো। খাবারটি প্রথমে একদম উপরের তলা থেকে যাত্রা শুরু করত এবং ধীরে ধীরে নিচে নামতো। প্রত্যেক তলায় বন্দীদের কাছে খাবার খাওয়ার জন্য মাত্র 2 মিনিট সময় থাকতো। আজ আমরা দুজন বন্দীর জীবন নিয়ে কথা বলবো, যারা আমাদের মুভির প্রধান চরিত্র। তারা এই জেলের 48 নম্বর তলায় থাকতো। তাদের একজনের নাম ছিল গোরেং এবং আরেকজনের নাম ছিল মাকাসি। যখন টেবিল 48 নম্বর তলায় পৌঁছায়, তখন মাকাসি গোরেংকে বলে যতটা পারো খেয়ে নাও, কিন্তু গোরেং এই প্ল্যাটফর্মের টেবিলের দিকে তাকায়। তখন তার অদ্ভুত লাগে, কারণ সেখানে খাবার ছড়িয়ে ছিটিয়ে ছিল। কারণ উপরের তলার বন্দীরা খাবারের উপর ঝাঁপিয়ে পড়ছিল, তাই গোরেং সেখান থেকে শুধু একটি আপেল নেয়। অন্যদিকে মাকাসি অনেক বেশি খাবার খেয়ে ফেলে। আর যখন খাবার টেবিলটি নিচে নামতে থাকে, তখন তাদের ছেলের তাপমাত্রা খুব বেড়ে যায়। আসলে মাকাসি খাবার খাওয়ার পাশাপাশি কিছু খাবার লুকিয়ে নিজের কাছে রেখে দিয়েছিল, যা ছিল নিয়মের বিরুদ্ধে, আর তাদের শাস্তি দেওয়ার জন্য রুমের তাপমাত্রা বাড়িয়ে দেওয়া হয়েছে। এই তাপমাত্রা ততক্ষণ পর্যন্ত কমতো না যতক্ষণ না পর্যন্ত তারা খাবার ফিরিয়ে দেয়। আমরা দেখি যে গোরেং অন্য বন্দীদের থেকে একেবারেই আলাদা, কারণ আসলে সে কোনো অপরাধী ছিল না। সে ছিল একজন শিক্ষিত মানুষ, নিজেই এই জেলে এসেছিল কারণ সে তার ধূমপানের অভ্যাস ছাড়তে চেয়েছিল। আর সেই সঙ্গে নিজের জন্য একটি বইও নিয়ে এসেছিল, যেটি পড়ার বদলে সে একটি সার্টিফিকেটও পেত। পরের দিন আবার একই ঘটনা ঘটে। খাবার টেবিল তাদের সামনে আসলে মাকাসি পেট ভরে খাবার খায়, কিন্তু গোরেং নিজের জায়গা থেকে নড়ে না, কারণ তার নোংরা খাবার খাওয়ার অভ্যাস ছিল না। তখন মাকাসি বলে, ভাই তোমার সমস্যা কি, খাবার খাও না কেন? তুমি একটু নিচে তলা লোকদের জিজ্ঞাসা করে দেখো তাদের দিন কিভাবে কাটতেছে। আমিও 1 মাস এভাবেই কাটিয়েছি, আর আমার খুব খারাপ অবস্থা হয়েছিল। গোরিং এর কখনোই এই বিষয়টা ভালো লাগতো না যে উপরের লোকেরা নিচের লোকদের জন্য কোনো খাবারই ভালো রাখতো না। মাকাসি গোরিংকে বলে এটা একেবারেই স্বাভাবিক বিষয়। নিচের তলায় থাকা বন্দীরা ঠিকমতো খাবার পেত না এবং তারা সবসময় নিজের জীবন শেষ করার চেষ্টায় থাকতো। তাদের চোখের সামনে অনেক লোক জীবন দিতে থাকে। তখন মাকাসি গোরেংকে বলে যে এখানে এটা একেবারেই স্বাভাবিক ব্যাপার। সে আরো বলে যে আমার সঙ্গে একই জেলে একটি লোক থাকতো, সে মারা গিয়েছিল, আর যখন আমি সেখানে কোনো খাবার পাইনি তখন আমি তাকেই খেয়ে ফেলেছিলাম। তখন তারা কথা বলছিল, এমন সময় খাবারের সময় হয়ে যায় এবং সেই প্ল্যাটফর্মটি উপরে উঠতে শুরু করে। কিন্তু তার উপর একটি মেয়েও বসেছিল। তোমার কি হয়েছে, কোনো সাহায্য লাগবে? তখন মাকাসি গোরেংকে বলে ওকে উপেক্ষা করো, ওটাই ওর কাজ। সে প্রতি মাসে এভাবে উপর নিচ করতে থাকে। আসলে তার বাচ্চা হারিয়ে গেছে, আর সে সেটিকে খুঁজে বের করার জন্য প্রতিদিন ফ্লোরে গিয়ে দেখে। সেই মেয়েটি তার জেলে একাই থাকতো, তার সঙ্গে কাউকে নিত না। ফ্লোরটি যখন নিচে নামছিল তখন সেই ফ্লোরের দুজন ব্যক্তি সেই মেয়েটির সঙ্গে অসভ্য আচরণ করতে লাগে। মেয়েটি সেই লোক দুটিকে মেরে ফেলে আবার সেই খাবার টেবিলের উপর উঠে বসে। এভাবেই দিন কেটে যেতে থাকে এবং গোরেং এর এই জেলে আসার পুরো 1 মাস হয়ে যায়। এই দীর্ঘ সময়ের চলাফেরার মাধ্যমে গোরেং ও মাকাসির মধ্যে একটি ভালো বন্ধুত্বের সম্পর্ক হয়ে যায়। একদিন এমন হয় যে খাবার টেবিলটি নিচ থেকে দ্রুত উপরে যেতে থাকে, যাতে উপরের লোকেরা খেতে পারে। আর তখন তাদের অজ্ঞান করে দেওয়ার ওষুধ পুরো জেল জুড়ে ছড়িয়ে দেওয়া হয়। এটা ঠিক তখন করা হতো যখন তাদের জেলের লেভেল পরিবর্তন করার সময় আসতো এবং তাদের ফ্লোর বদলানো হতো। তখন তারা প্রার্থনা করতে থাকে যেন তাদের মাঝামাঝি কোনো ফ্লোরে পাঠানো হয়, কারণ মাঝামাঝি ফ্লোরে থাকা লোকদের সবচেয়ে বেশি সুবিধা হতো। খাবার উপর থেকে আসুক বা নিচ থেকে আসুক, তাদের কিছু খাবার মিলে যেত। অন্যদিকে উপরে থাকা লোকেরা অনেক সময় অনেক বেশি খাবার পেত এবং কিছু সময় তাদের কপালে কোনো খাবারই জুটতো না। নিচে ফ্লোরে থাকা লোকদের সঙ্গে একই ঘটনা ঘটতো। বেশ কিছু সময় কেটে যাওয়ার পর যখন তাদের চোখ খোলে তখন তারা দেখে যে তারা 141 নম্বর জেলের মধ্যে রয়েছে। আর এখানে গোরেং নিজেকে বাঁধা অবস্থায় দেখতে পায়। তার কাছে মাকাসি আসে এবং বলে দুর্ভাগ্যবশত এখন এই দিনগুলোই চলছে যখন খাবার আগে নিচ থেকে উপরে আসতো, আর আমরা যেহেতু 141 নম্বর লেভেলে আছি তাই খাবার আমাদের কাছে পৌঁছাতে পৌঁছাতে একদম খালি হয়ে যাবে। আর তুমি ভাবছো আমি তোমাকে কেন বেঁধেছি, তাহলে শুনে রাখো, যখন কয়েকদিন কেটে যাবে আর আমার ক্ষুধা বেশি লাগতে শুরু করবে তখন আমি তোমাকে খেতে পারবো। মাকাসি বেশ নিষ্ঠুর আচরণ করছিল। এখন এখানে 3 দিন কেটে যায় এবং মাকাসি খুব ক্ষুধা লাগতে শুরু করে।
স্বাভাবিকভাবেই গোরেংয়ের ক্ষুধা লাগছিল, কিন্তু সবার ধৈর্যের মাত্রা আলাদা আলাদা হয়, আর এটাই যে সে মনের দিক থেকে কতটাই ভালো। গোরেংয়ের মনে কখনো এই চিন্তা আসেনি যে সে মাকাসিকে কেটে খেয়ে ফেলবে, কিন্তু মাকাসি অনেক নিষ্ঠুর মনের মানুষ এবং সে আগে থেকেই ভেবে রেখেছিল যে যখন তার বেশি ক্ষুধা লাগবে তখন সে গোরিংকে খেয়ে ফেলবে। মাকাসি যখন গোরিংয়ের উপর আক্রমণ করতে যাচ্ছিল, ঠিক সেই সময় সেই মহিলাটি সেখানে চলে আসে এবং গোরিংয়ের প্রাণ বাঁচায়। গোরিং রেগে গিয়ে মাকাসিকে মেরে ফেলে এবং মিহারু সেখানে মাকাসির মাংস খেতে শুরু করে এবং সে গোরিংকেও খেতে বলে। এরপর অনেকদিন ধরে তারা দুজন এর মাংস খেতে থাকে, কারণ তাদের যে কোনো ভাবেই সেই মাসের খাবার চাহিদা মেটাতে হবে যতদিন না তাদের লেভেল পরিবর্তন করা হয়। এরপর আমরা দেখি যে যখন গোরিং এর চোখ খোলে তখন সে দেখতে পায় 33 নম্বর ফ্লোরে আছে এবং সেই ফ্লোরে একটি মহিলা ছিল এবং তার কাছে একটি কুকুরও ছিল। এই মহিলা গোরিং এর মতোই স্বেচ্ছায় এই জেলে এসেছিল যাতে সে এখানে খাবারের ভাগাভাগি করে খেতে শিখতে পারে এবং এখানকার পরিস্থিতির অভিজ্ঞতা দিতে পারে। আসলে এই মহিলা সেই ব্যক্তি যে গোরিং এর জেলে আসার আগে তার ইন্টারভিউ নিয়েছিল। এরপর সেখানে খাবার টেবিল আসে, গোরিং ভালোভাবে খাবার খায়, কিন্তু সেই মহিলা খাবারের কিছু অংশ তার কুকুরকে খাওয়ায় এবং নিজে প্রায় কোনো কিছুই খায় না, যাতে নিচের লোকেরা ভালোভাবে খাবার খেতে পারে। যখন খাবার টেবিল নিচে যায় তখন সে দেখতে পায় যে নিচের লোকেরা অনেক বেশি খাবার খেয়ে ফেলে এবং অনেক খাবার নষ্ট করে ফেলে। তখন একদিন গোরিং তাদের বলে, তোমরা যদি এভাবে খাবার নষ্ট করতে থাকো তাহলে তোমাদের জন্য কোনো খাবারই অবশিষ্ট রাখবো না, আমি সব খাবার নষ্ট করে ফেলবো, তখন তোমরাও এই খাবার খাওয়ার যোগ্য থাকবে না। এরপর নিচের ফ্লোরের লোকেরা তার কথা মেনে নেয়। এভাবে কিছুটা খাবার বেঁচে থাকতে শুরু করে, যেটা অল্প অল্প করে খেয়ে নিচের ফ্লোরের লোকেরা বেঁচে থাকতে লাগলো। হঠাৎ একদিন মিহারু নামের সেই মহিলাটি তাদের রুমে চলে আসে এবং এই ভদ্র মহিলার কুকুরটিকে মেরে ফেলে এবং তাদের মধ্যে লড়াই চলতে থাকে। এই মহিলা গোরিংকে বলতে থাকে যে মিহারুর মাথায় সমস্যা, তার আসলে কোনো সন্তান জন্মই হয়নি। গোরিং তখন এই মহিলাটিকে জিজ্ঞাসা করে, তুমি আসলে এখানে কি করতে এসেছো? তখন মহিলাটি বলে, আমার আসলে ব্লাড ক্যান্সার হয়েছে এবং আমি আর বেশ কিছুদিন বেঁচে থাকবো, তাই আমি জীবনকে উপভোগ করার জন্য এখানে এসেছি। সে বলে যে আসলে এই ভবনটিতে 100-200 তলা না, এর আরো অনেক বহু তলা আছে যা আমাদের ধারণার বাইরে। এভাবে বেশ কিছুদিন কেটে যাওয়ার পর তাদেরকে 202 নম্বর ভবনে পাঠানো হয়। গোরিং দেখে যে সেই মহিলাটি আত্মহত্যা করে ফেলেছে। এখানে গোরিং এর হ্যালুসিনেশন হতে শুরু করে, অর্থাৎ সে নিজের মনের কল্পনা করতে থাকে। সে দেখে যে সেই মেয়েটি তার কাছে এসেছে এবং তাকে বলছে, আমি এজন্যই নিজের জীবন নিয়েছি যাতে তুমি আমাকে খেয়ে বেঁচে থাকতে পারো। কিন্তু গোরিং তাকে খেতে চাইছিল না, কারণ সে খুব ভালো একজন মহিলা ছিল আর তার সঙ্গে তার ক্যান্সারও ছিল। গোরিং এর অনেক বেশি ক্ষুধা লাগছিল, কারণ 202 নম্বর ফ্লোরে কোনো খাবারই আসছিল না। তাই সে না চাইলেও নিজের ক্ষুধার কারণে খেতে শুরু করে, কিন্তু তার ক্ষুধা তবুও মেটে না। এভাবেই এই মাসটিও কেটে যায়। এরপর তার ঘুম ভাঙে এবং সে 6 নম্বর ভবনে তাকে দেখতে পায়। এবার তার জেলের সঙ্গী ছিল একজন পুরুষ এবং তার কাছে একটি দড়ি ছিল এবং সে সবসময় চাইতো যে এই দড়ির সাহায্যে উপরের ভবনে পৌঁছাতে এবং পালিয়ে যেতে, কিন্তু এমনটি হওয়া খুবই অসম্ভব ছিল। উপরের ফ্লোরে থাকা লোকেরা তাকে ধাক্কা মেরে নিচে ফেলে দেয় এবং গোরিং তাকে টেনে বাঁচিয়ে নেয়। গোরিং লোকটিকে বলে, আমরা প্রত্যেকটি ফ্লোরে যাব এবং সবাইকে সমানভাবে খাবার ভাগ করে দেব, যাতে সবাই অল্প কিছু খাবার খেয়ে হলেও বেঁচে থাকতে পারে। তারা যখন প্ল্যাটফর্মে করে নিচে যাচ্ছিল তখন দেখতে পায় যে মিহারু নামের মেয়েটিকে কিছু লোক মারার চেষ্টা করছিল। গোরিং এক মুহূর্ত দেরি না করে সেই লোকদেরকে মেরে ফেলে এবং মিহারুকে সেখান থেকে বাঁচিয়ে নেয়। কিন্তু মিহারু আগে থেকে অনেক বেশি মার খেয়েছিল এবং তার অবস্থা খুবই ভয়ঙ্কর ছিল। বেশ কিছু সময় কেটে যাওয়ার পর মিহারু সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এরপর তারা আবার প্ল্যাটফর্মে উঠে যায় এবং প্ল্যাটফর্মটি তাদের ধারণার চেয়েও অনেক উপরের ভবনে চলে যায়, অর্থাৎ এতটাই উপরে যেখানে ফ্লোরটির একদম শেষ ভবন ছিল। সেখানে তারা দেখতে পায় যে একটি বিছানার নিচে একটি ছোট মেয়ে লুকিয়ে আছে, আর এই মেয়েটি অন্য কেউ নয় বরং মিহারুর মেয়ে ছিল। গল্পের মাঝামাঝি অবস্থানে একটি মহিলার কথা বলা হয়েছিল যে কিনা বলেছিল যে মিনারুর কোনো বাচ্চা ছিল না, সে মিথ্যা বলেছিল এবং গোরিং সেটা বুঝতে পারে। গোরিং এর কাছে যে খাবারটুকু অবশিষ্ট ছিল সেটুকু সেই বাচ্চা মেয়েটিকে খেতে দেয়। গোরিং বাচ্চা মেয়েটিকে সঙ্গে নিয়ে একদম নিচের তলার ভবনে চলে আসে। আর এখানেই আমাদের গল্পটি শেষ হয়ে যায়। যদি গল্পটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও শেয়ার করে দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।